অনেক বুদ্ধিমান। ধরেন আমার মাথায় আসবে না কখনো যে আমি যদি একটা ডিগবাজি দেই আমি ফেমাস, আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন লাইক পড়বে, শেয়ার পড়বে, ভিউ আসবে। এটা আমার মাথায় আসবে না, আমার মাথায় এত বুদ্ধি নেই। ওনাদের বুদ্ধি আছে, ওনারা করেছে। কিন্তু এই ধরনের সুরাইয়ার একটা আলাদা লাইফ আছে। এখানে জেনি আপু, ওনার ক্যারেক্টার নাম সাবনিন। তো সাবনিনের একটা আলাদা লাইফ, সুরাইয়ার একটা আলাদা লাইফ। সেখান থেকে আমার মনে হয়েছে যে সিন গুনার আমি সব ধরনের ছবি করতে চাই, সব ধরনের। এখানে গিয়াসউদ্দিন সেলিম স্যার ছিল আমার একটা লাকি চার্ম। আমি তো ভাবিনি যে আমার সিনেমা আমি করব, তখন আমি নাটক করছি। আমি ভাবিনি নাটক বন্ধ করে দিয়ে আমি হচ্ছে সিনেমা করব। যখন আমি জানলাম যে উনি একটা অডিশন নিচ্ছেন, আমি অডিশনে গেলাম, আমাকে সিলেক্ট করলো। তারপর আমি এত কিছু আমি বুঝে কাজটা করিনি, আমি শুধু অভিনয় করেছি। আম্মু কনফিডেন্ট। আমি যখন সুরাইয়া ক্যারেক্টার আসে মোবারকনামার, তখন আমার চেয়ে বেশি আমার আম্মু কনফিডেন্ট ছিল। আমার যখন জুইয়ের বিজ্ঞাপন আসে, যখন পাপপুণ্য আসে, আমার চেয়ে বেশি আমার মা প্রথমে কনফিডেন্ট ছিল যে না তুমি পারবা। তো সেই জায়গা থেকে ধরো গিয়াসউদ্দিন সেলিমের পাপপুণ্য করা হলো, গিয়াসউদ্দিন সেলিমের ছবিগুলো যেটা হয় গিয়াসউদ্দিন সেলিমময় হয়, তার আর্টিস্টরা খুব বেশি ফেভার পায় না, দুই একজন ছাড়া। এটা আমি সেলিম ভাইকে বলি যে আপনার আর্টিস্ট ফোকাসড হয় না, কেন জানি আপনার ছবি হয়ে যায় শুধু দুই একজন, মানে দু একটা চঞ্চল চৌধুরী ছাড়া। তো সেই জায়গায় যখন পাপপুণ্যটা কাজ করলাম, ফিল্ম ক্যারিয়ারটা তুমি কিভাবে দেখো? নাকি গিয়াসউদ্দিন সেলিম বা এই ধরনের ছবি পেলেই করবা আর নয়তো করবা না, এরকম? আমি সব ধরনের ছবি করতে চাই, সব ধরনের। এখানে গিয়াসউদ্দিন সেলিম স্যার ছিল আমার একটা লাকি চার্ম। আমি তো ভাবিনি যে আমার সিনেমা আমি করব, তখন আমি নাটক করছি। আমি ভাবিনি নাটক বন্ধ করে দিয়ে আমি হচ্ছে সিনেমা করব। যখন আমি জানলাম যে উনি একটা অডিশন নিচ্ছেন, আমি অডিশনে গেলাম, আমাকে সিলেক্ট করলো। তারপর আমি এত কিছু আমি বুঝে কাজটা করিনি, আমি শুধু অভিনয়টা করেছি, শুধু অভিনয় করেছি। এটা কি গিয়াসউদ্দিন সেলিম স্যারের কাজ? আমার সাথে কে আছে না আছে ওগুলি মাথায় রাখলে না চাপ হয়ে যাবে ভাই, আমি পরে অ্যাক্টিং হবে না। কিন্তু তো এত কিছু মাথায় ছিল না, কিন্তু এখন যেটা মনে হয় সেটা হচ্ছে আমি সব ধরনের সিনেমা করতে চাই। আচ্ছা আচ্ছা। কিন্তু অ্যাক্টিং এ তোমার গ্রুমিং বা মেন্টর কে? অ্যাক্টিং এ আমার গ্রুমিং, আমি যেহেতু নাচ থেকে এসেছি, অ্যাক্টিং এর ওই বীজটা প্রথম থেকে ছিল। আচ্ছা। ওই নয় রস আমার মধ্যে ছিল, সেটাকে আমাকে আরেকটু বলেছে আর কি, যে আমাকে অ্যাক্টিং ইন্সপায়ার করেছে প্রথম, সেটা হচ্ছে সালাউদ্দিন লাপু স্যার। ওনার সোনার পাখি রূপার পাখি সিরিয়ালে আমাকে কাস্ট করেন। ওখান থেকে আমি আসলে অ্যাক্টিংটা শিখেছি আমার মনে হয়। ওনাকে আমি শুটিং এ সবসময় বলতাম যে স্যার আমাকে একটু অ্যাক্টিং শেখান, আমি তো শিখতে আসছি। প্রতি মাসে আমি শুটিং এ যাচ্ছি আর বলছি যে স্যার আমাকে অ্যাক্টিং শেখান। উনি ক্রমাগত বলতো যে অ্যাক্টিং শেখা যায় না, তুই যেদিন বুঝবি যে তুই অ্যাক্টিং শিখে গেছিস ওই দিনের পর তোর আর অ্যাক্টিং হবে না। তো এটা মাথায় আছে। তো এমনিতে কৈশোর বা মানে শুরুর দিকে কি বলতো পাড়া মহল্লা বা আত্মীয়স্বজন তোর ভিতর ছলাকলা আছে তুই নাই করতে হবে? আম্মু হচ্ছে এরকম করে বলতো না, আম্মু আমাকে ইন্সপায়ার করতো। আম্মু একদম ড্যাম শিওর যে মেয়ে আমার হচ্ছে অ্যাক্ট্রেস হবে। আচ্ছা, এত কনফিডেন্ট ছিল আম্মু? কনফিডেন্ট। আমি যখন সুরাইয়া ক্যারেক্টার আসে মোবারকনামার, তখন আমার চেয়ে বেশি আমার আম্মু কনফিডেন্ট ছিল। আমার যখন জুইয়ের বিজ্ঞাপন আসে, যখন পাপপুণ্য আসে, আমার চেয়ে বেশি আমার মা প্রথমে কনফিডেন্ট ছিল যে না তুমি পারবা। আচ্ছা আচ্ছা। কিন্তু ধরো এখন বা গত কয়েক বছর ধরে ইউটিউব ভিত্তিক বা ওপেন প্ল্যাটফর্মে যেসব যত নাটক হচ্ছে এবং অনেকেই দেখা যাচ্ছে বেশ ব্যস্ত, তো সেই জায়গায় অফারগুলো কিভাবে না করো? বা সেটা তো মানি রিমুনারেশন বলো, সব কিছুতে খুব বেশি যে খারাপ তা না, তো অনেকেই এটাতে ব্যস্ত রয়েছে পেশাদার জায়গায়, সেগুলো কি না করো মানের সংকটে নাকি? মানের সংকটে প্রথমে আমি নাটক বন্ধ করেছিলাম করা সিনেমার শ্যুটের কারণে। কি সিনেমায় কাজ করছি, ওইটার একটা গ্যাপ তৈরি হয়েছিল। তারপর বিষয়টা হচ্ছে এমন যে অনেক ভালো একটা জিনিস খাওয়ার পরে তখন আর তেতো জিনিসটা খেতে ইচ্ছা করে না। কিন্তু আমি নাটকের মধ্যে অনেক ভালো নাটক হচ্ছে এবং নাটকের দু একজন ডিরেক্টর আছে যাদেরকে আমি ওই যে বলি না যে অডিশনে ডাকেন, তাদেরকে বলেছি যে আপনাদের নাটক আমার খুব ভালো লাগে, আপনারা যদি মনে করেন আমাকে কোনো চরিত্রে লাগবে আমাকে অডিশনে ডাকবেন। সো ওনারা যদি ডাকে আমি কিন্তু কাজ করব, বা কোনো ভালো প্রজেক্টে যদি, এটা হচ্ছে প্রজেক্ট একদম পুরোটা, এটা নাটক সিনেমা না ওটিটি, এখন আর ওইটা আমার কাছে ম্যাটার করে না। ভালো গল্প, ভালো চরিত্র, ভালো ডিরেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি আমি যখন তোমাকে নক করলাম তখন বললাম যে 2 ঘন্টার শো, 2 ঘন্টার গল্প তোমার তৈরি হয়নি। খুব ভালো লাগলো শব্দটা, খুব বিনয়টা তোমার চমৎকার। তো ধরো টিভিসিতে তোমার শুরু, কিন্তু টিভিসিতেও তোমার ব্যস্ততাটা
কমে গেল বা কমিয়ে দিলে কিনা? ও, এটা একটা ইন্টারেস্টিং, এই প্রশ্নটা করার জন্য আপনাকে খুবই ধন্যবাদ। আপনার সাথে আমার প্রথম মনে হয় জুয়ের বিজ্ঞাপনের পরে ওটা নিয়ে আমি হয়েছিল, আলাপ করতে ডাকছিলাম। তো ওই বিজ্ঞাপনের পরে আমাকে অনেকগুলো বিজ্ঞাপনে ডাকা হলো। আচ্ছা, সবগুলোতে তোমার এই ডায়লগটা বলার পর কেঁদে দিতে হবে। আচ্ছা, সব কান্নাকাটি। তো এইটা একটা বিষয় ছিল, আমি একই টাইপের গল্পে কাজ করতে এক্সট্রা চার্জ করতে, এক্সট্রা চার্জ ভাই, তারপরে ওটা করতে হবে, এটা রাইট, মানে একটা টাইপের ভিতর পড়ে যাবে, এটা টাইপের মধ্যে যেতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো যে গল্পই করতাম ওইটা এক পিস, ওয়ান পিস এরকম একটা করতে চাচ্ছিলাম। সো এমন কি হয় যে ধরো যেটা বললা যে এটা করবা না বলে সেটা আপাতত না করে দিলা, তো অভিনয়ের ক্ষেত্রেও তো এরকম অফারটাই আসে যে একটা কাজ ভালো হয়ে গেলে সেই ধরনের কাজ, যদিও তোমার পোর্টফোলিওর খুব বেশি হয়নি, তো পরবর্তী কাজের ক্ষেত্রে কি রিপিটটা না হোক এভাবে চাও? কাজের ক্ষেত্রে অভিনয়টা তো অনেক বড়, ধরেন বিজ্ঞাপন যেমন একটা 30 সেকেন্ড 1 মিনিটের বিজ্ঞাপন, কিন্তু অভিনয়ের বিষয়টা তো যখন আমাকে সুরাইয়া টাইপের একটা ক্যারেক্টারে ডাকবে, ওটা নিশ্চয়ই 2 ঘন্টারই একটা কাজ হবে। 2 ঘন্টায় আমি আমার ক্যারেক্টারটা কতটা অন্যভাবে দেখাতে পারছি সেটা আমার কারিশমা। আচ্ছা আচ্ছা, তখন আমি জায়গাটা বেশি পাচ্ছি, তখন আমি ক্যারেক্টারটা মডিফাই করার স্পেস পাবো। তো ওইটা আমি এটা আমার চ্যালেঞ্জ নিজে নিতে হবে। আচ্ছা, এটা আসলে না করা যাবে না। ভালো প্রজেক্ট হলে, ক্যারেক্টার হলে সিমিলারিটিস থাকলেও আমার তৈরি করতে হবে যেন এখানে ডিফারেন্স ক্রিয়েট হয়। তো মোবারকনামা রিলিজের পরে আর্টিস্টদের ভিতরে, আর্টিস্ট ডোমেইন থেকে তোমার সম্পর্কে কেমন উচ্ছ্বাস বা প্রশংসা পেলে? অনেক ভালো। আমার সাথে যাদের এই পর্যন্ত দেখা হয়েছে সবাই প্রশংসা করেছে, সবাই। স্পেশালি একজনের নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে বিজয়ী বরকতুল্লাহ আপা। ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি ওই প্রোগ্রামটা থেকে চলে আসতে নিয়েছিলাম। উনি আমাকে টান দিয়ে, এই শুন, তোমার অ্যাক্টিং, তুমি তো কিভাবে ভালো অ্যাক্টিং করো। তখনও উনি সিরিজটার পুরো বাকি সবগুলো পর্ব দেখেনি। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আপা আপনি কি পুরোটা দেখেছেন? বলে না দেখিনি, কিন্তু বুঝছো প্রথম ভাত টিপ দিলেই বোঝা যায় যে কিরকম হলো। তো হ্যাঁ, ইন্টারেস্টিং। ধরো তুমি আর জেনি সিকোয়েন্স অনুযায়ী হয়তো কম বেশি আছে, আমি জানি না, বাট কোয়ার্টিস্ট এইভাবে থাকলে কি এক ধরনের সিকোয়েন্স গোনা হয় কিনা, বা আচ্ছা গুরুত্বটা শেষ দিকে আমি চরিত্রে হেরে গেলাম কিনা, একটা মনস্তাত্ত্বিক একটা গেম চলে কিনা? মনস্তাত্ত্বিক গেম চলার মতো বয়সে আমি এখনো পদার্পণ করিনি। প্রথম ফাইট যখন দৌড়ানো শুরু করবা, দৌড়ানো শুরু হয়, রেসে নাম দেওয়ার পর থেকে তুমি কিন্তু প্রতিযোগী। হ্যাঁ, প্রতিযোগী। জেনিয়াপু ওনার ক্যারেক্টারটা উকিল, উনি যদি আমার মতো একটা ক্যারেক্টার হতো তখন আমি চিন্তা করতাম যে এই রেপড মেয়েটার চেয়ে যেন আমার অ্যাক্টিং বেশি ভালো হয়, আমাকে দেখে যেন মানুষ বেশি ইমোশনাল ফিল করে। হ্যাঁ, না তাও থাকে না কিছু কিছু চরিত্র 3টা সিকোয়েন্সে মেরে ফেলে, কিন্তু দেখা যায় ওটাকে ঘিরেই গল্পটা নড়ছে। এই যে বুকের মধ্যে আগুন, ওখানে আমার 9টা সিন ছিল, কিন্তু আমি এইটা একটা বিষয়, সেটা হচ্ছে যখন গল্প আসে, অনেক গল্প ভালো আসে, চরিত্র ভালো, কিন্তু আমি সেগুলো না করে দিই। কারণ হচ্ছে আমার মনে হয় যে ওই চরিত্রটা একটা প্রভাবক হিসেবে কাজ করে, করার কিছু থাকে না, ওর লাইফ নাই কোনো, ও জাস্ট ওর জন্য অন্যের লাইফে কিছু একটা হচ্ছে, অন্য ক্যারেক্টাররা জীবনে অনেক কিছু হচ্ছে কারণ এই মেয়েটা আছে, ওর লাইফে কিছু হচ্ছে না। তো এই ক্যারেক্টারগুলো ঝামেলা হয়। তো আমি যখন বুকের মধ্যে আগুনের 3টা সিন আসলো, ওখানে দেখলাম যে না, ওর একটা লাইফ আছে আলাদা। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ধরনের মোবারকনামা সুরাইয়ার একটা আলাদা লাইফ আছে। এখানে জেনিয়াপু, ওনার ক্যারেক্টারের নাম সাবনিন, তো সাবনিনের একটা আলাদা লাইফ, সুরাইয়ার একটা আলাদা লাইফ। সেখান থেকে আমার মনে হয়েছে যে সিন গুনার কোনো আসলে বিষয় না। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ধরনের কাজে যেটা হয় যে ধরো তোমার কাছে যা আসলো, মানে তুমি অনেকগুলো কাজ করার পর একটা ম্যাচুরিটি তৈরি হওয়ার পর এই বাজ বিচারটা করতে পারে, তুমি বুঝতে পারো এটা মানে স্ক্রিপ্ট পাওয়ার বা পর বা কথা বুঝতে পারো, বুঝতে পারি এটাতে লাইফ নাই, এটা হ্যাঁ, এটা আমি বুঝতে পারি। এটার মনে হয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি অনেক বই পড়ি। বই পড়ি এবং আমি লিখতেও পছন্দ করি। তো বেনামে অনেক কিছু ধরেন যে অনেক জায়গায় চলে যায়। তো এই বই পড়ার কারণে মনে হয় যে আমার গল্প বুঝতে সুবিধা হয়। তার মানে ডিরেকশন বা লেখালেখির একটা ইচ্ছা আছে। কবে নাগাদ ডিরেকশন আসবে? শাহনাজ সুমি পরিচালিত 2027। হ্যাঁ, ইনশাআল্লাহ ততদিন বেঁচে থাকবো যদি বেঁচে থাকি। হ্যাঁ, ডেফিনেটলি। তো এটা তার মানে তুমি আসলে খুব লং টার্মেই
আমি খুব অল্প অল্প করে প্ল্যান করি, কিন্তু আমার 2 বছর পরে জিনিসও প্ল্যান করা। হ্যাঁ, আমি কি খুব প্ল্যান করে কাজ করি। আচ্ছা, এবং সেটাতে তুমি মানে ভালো লাগে তোমার? মানে সময় তো প্রতিদিন প্রতিনিয়ত নাকি পাল্টায়, এই স্রোতের সাথে না থাকলে নাকি অনেকে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে, তোমার মনে হয় না এগুলো? আমার এরকম না, আমার একদম 10টা প্ল্যান থাকে। আমি অনেক বেশি ওভার থিঙ্কার, এটা খুবই নেতিবাচক একটা বিষয়, কিন্তু বেশি ভাবার কারণে আমি আসলে অনেক ওয়ে আউট চিন্তা করি, যে এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, এভাবে অনেক কিছু ভাবি। কিন্তু অ্যাক্সিডেন্ট লাইফে তো ঘটে অনেক সময়, ওইটার জন্য আছে আল্লাহ আছে ওইটার জন্য। স্টারডমকে তুমি কিভাবে আসলে দেখো, কিভাবে মেইনটেইন করার চেষ্টা করো? মেইনটেইন করার প্রশ্ন আসে না, কারণ আমি এখনো স্টার হইনি। স্টারডম সেই জায়গাটায় পৌঁছতে বা সেটা চর্চা করতে সবাই চায়, কিন্তু তুমি কিভাবে? তুমি যে বললা যে অনেক দিন ধরে প্ল্যান করো তুমি। হ্যাঁ, স্টারডমটা নিয়ে যদি আমি কথা বলি, সেটা আমি আমার ব্যাপারে বলবো না, কিন্তু স্টারডম নিয়ে আমার একটা আলাদা মতামত। ওই অবজারভেশনটা সেটা হচ্ছে স্টারডম আমার মনে হয় যে ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাবিত যখন করে অন্যের জীবনকে, অন্যের মস্তিষ্ককে। আচ্ছা, একটা দর্শক যে শুনছে রেডিওতে, সে যে কথাটা শুনছে, উনি কিন্তু এটা থেকে যায় ওনার সাবকনশিয়াস মাইন্ডে, ওনার মাথায়, ওনার ব্যক্তিত্বে এটা প্রভাব ফেলে। তো যখন কেউ স্টার হয়ে যাবে, যখন তাকে ফলো করা শুরু করবে মানুষ, ভক্ত তৈরি হবে, তখন তার ব্যক্তিত্বটা অনেক অনেক প্রখরভাবে আমার মনে হয় যে প্রভাব ফেলে। সেইটা খেয়াল করে চলাটাই হচ্ছে স্টারডম মেইনটেইন করা। আচ্ছা, কিন্তু বাংলাদেশি পার্সপেক্টিভসে ধরো 5-6 বছরের যদি আমরা জরিপ করি, তাহলে এই যে আজে বাজে আউল ফাউল কাজগুলো আমরা সামনে পাই, বা তথাকথিত সো কল পপুলারিটি সংজ্ঞায় এদের নামই আসে, তো তখন তোমার অস্থির লাগে না, বিব্রত লাগে না? আমার ব্যক্তিগতভাবে বিব্রত লাগে না, সামাজিকভাবে, সামাজিক জীব হিসেবে আমার বিব্রত লাগে, কারণ আমিও একজন ভিউয়ার, আমিও যখন স্ক্রল করি অনেক কিছু আমার চোখে পড়ে, এটা চোখে থেকে যায়, ব্রেনে থেকে যায়, তখন বিব্রত লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার মনে হয় যে এটা একটা সোশ্যাল মিডিয়ার কি মিসইউজ, এরকম জিনিসপত্র করা এবং দেখানো। আচ্ছা, তার মানে তুমি হুট করে ম্যাস পপুলারিটি চাও না? হুট করে ম্যাস পপুলারিটি যেটা হয় ওটা হুট করে চলে যায়। আমি এমন কিছু চাই না যেটা আমার লাইফ থেকে হুট করে চলে যাবে। আমি চাই আমার মৃত্যুর সময় অনেকে, কিংবা হুট করে কেন্দ্রে দিয়েছি এসব বলবা না তুমি? বুঝিনি। হুট করে কেউ ডিগবাজি দিচ্ছে, কেউ কেন্দ্রে দিয়েছে বলছে, কেউ টক শোতে এসে আজে বাজে কথা বলে ফেলছে অন্য আর্টিস্ট সম্পর্কে, মানে ওরা ইন্টেনশন কাজ করে যে অনেক বুদ্ধিমান। ধরেন আমার মাথায় আসবে না কখনো যে আমি যদি একটা ডিগবাজি দেই আমি ফেমাস, আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন লাইক পড়বে, শেয়ার পড়বে, ভিউ আসবে, এটা আমার মাথায় আসবে না। আমার মাথায় এত বুদ্ধি নেই, ওনাদের বুদ্ধি আছে, ওনারা করছে, করে খেটে খাচ্ছে। আচ্ছা, তুমি এই তোমার ইন্ডাস্ট্রির কথা যেহেতু বলছি, তো এই ইন্ডাস্ট্রির এইগুলো ম্যানিপুলেট হচ্ছে, পপুলারিটি ম্যানিপুলেট হচ্ছে বলে তুমি মনে করো? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, মিসইউজ হচ্ছে কিছু কিছু জায়গায়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এবার একটু লাইট বিষয় আসি, হচ্ছে তোমার কাছে চঞ্চল চৌধুরীর সাথে কাজ করা হলো, মোশাররফ করিমের সাথেও কাজ করলো, তো ক্যারিয়ারের শুরুর দিকে এসে অনেক দিন ধরে স্বপ্ন বাসনা থাকে এদের সাথে কাজ করবো, তুমি তো প্রায় কাছাকাছি সময় কাজ করে ফেললে, তো এরপরে কার সাথে কাজ করবা? এইটা একটা ইন্টারেস্টিং বিষয়। অপূর্বর সাথে কাজ করলাম, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করেছি, সিয়াম আহমেদ আমাদের নায়ক, তারপর আমাদের কার্তিক আরিয়ান, ট্রু। তো আমি আসলে যখন ভাবি যে এরপরে মনে হয় আমার অমুকের সাথে কাজ হবে, এটা না কিভাবে যেন হয়ে যায়। হ্যাঁ, আমি যখন চঞ্চল চৌধুরীর সাথে কাজ হয়েছে তার অনেকদিন আগে, আচ্ছা চঞ্চল চৌধুরীরটা পরে মাথায় এসেছে, স্বপ্নজাল যেদিন রিলিজ হয় সেদিন আমি প্রথম শো দেখতে গিয়েছিলাম। তো ওই দিন ওটা দেখার সময় আমার মনে হয়েছে যে আমি গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে আমার প্রথম সিনেমাটা হোক, এরকম একটা বিষয় কাজ করছিল, কেন যেন আমি জানি না। তুমি যা চাও তাই হয়ে যায়? আমি চাই না, আমি ভাবি, আর মানে হয় এটা ভালো। এখন পর্যন্ত অনেক কিছু হয়ও না, আবার আমার মনে হয় যে যেগুলো হয় ওগুলো আমার মাথায় থাকে, যেগুলো হয় না ওগুলো মাথা থেকে চলে যায়। তোমার চাওয়াটা খুব পাওয়ারফুল আর কি। হ্যাঁ, পীর বাবাদের মতো। তো তুমি চেয়ে ফেলো যে অপূর্ব আরেকটা বিয়ে হোক 2024-এ? না না, আমি এইসব চাবো না, ওর খুব আকাঙ্ক্ষা। তো তারপর আমার গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে কাজ হলো, এবং মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে মানে আমার কেন যেন মনে হচ্ছিল যে বুকের মধ্যে আগুনের পর মনে হয় আমার মোশাররফ ভাইয়ের সাথে কাজ। হিরো অপূর্বর সাথে মিলা ফেলছো, আমি আমাদের অপূর্বর কথা বলছি। অপূর্ব আমার নক করবে আবার, আপনি লাইভে কি